আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। কৌশলগতভাবে ইরানকে অবিশ্বাস্য সাপোর্ট দিচ্ছে চীন। যে চুক্তির কারণে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে পাকিস্তান। ইরানের ফাত্তাহ 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রায় ঠেকানো অসম্ভব। ইরানিদের পানিতে মারতে চাইছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত। হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের, অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টাকে নিয়ে তাহেরের বিস্ফোরক মন্তব্য। এবার বিস্তারিত। ইরানের উপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় বেইজিং তীব্র ক্ষোভ প্রকাশ করলেও নিজেদের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিচ্ছে চীন। বিশ্লেষকদের মতে তেল আমদানিতে বিঘ্ন ঘটলেও ওয়াশিংটনের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে দীর্ঘদিনের মিত্র ইরানকে সহায়তা করার ঝুঁকি নেবে না চীন। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি করেছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানায়, এই জলপথ এখন তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং তারা পারস্য উপসাগর জুড়ে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা অব্যাহত রেখেছে। জ্বালানি তেলের আমদানিকারক দেশ হিসেবে চীন সহ এশিয়ার বেশ কয়েকটি বড় অর্থনীতির দেশ এই সরু জলপথের উপর নির্ভরশীল। তবে বিশেষজ্ঞরা বলছেন, চীনের হাতে থাকা বিশাল কৌশলগত মজুদ স্বল্পমেয়াদী এই সংকট মোকাবেলায় সাহায্য করবে। ফলে বেইজিং বর্তমানে অন্যান্য কূটনৈতিক বিষয়গুলোতে মনোযোগ দেওয়ার সুযোগ পাচ্ছে। সামনে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী আগামী 31 মার্চ থেকে এই সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। ইউরেশিয়া গ্রুপের চীন বিষয়ক পরিচালক ড্যান ওয়াং এএফপি-কে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরান থেকে চীনে তেল আসা বন্ধ করতে বড় কোনো বাধা তৈরি না করে, তবে ইরান সংকটের কারণে ট্রাম্প শি বৈঠক ভেস্তে যাওয়ার তেমন সম্ভাবনা নেই। তিনি বলেন, বেইজিং ইরানকে কৌশলগত অংশীদার হিসেবে দেখে, সামরিক মিত্র হিসেবে নয়। এছাড়া উপসাগরীয় অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক চীনকে সরাসরি সামরিক সহায়তা থেকে বিরত রাখছে। সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক উপস্থিতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে 2023 সালে দীর্ঘদিনের 2 প্রতিদ্বন্দ্বী ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারে মধ্যস্থতা করেছিল বেইজিং। পরবর্তীতে ইরানকে বেইজিং ও মস্কো নেতৃত্বাধীন ভূরাজনৈতিক ও অর্থনৈতিক জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও পূর্ণ সদস্য করা হয়। নিজ দেশের বিশাল অর্থনীতির চাকা সচল রাখতে চীনকে এই অঞ্চলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল থাকতে হয়। বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলার এর মতে, চীনের নিজস্ব উৎপাদিত অপরিশোধিত তেল দিয়ে অভ্যন্তরীণ চাহিদার মাত্র 30% পূরণ করতে পারে। বাকি বিশাল চাহিদার ঘাটতি মেটানো হয় আমদানিকৃত তেল দিয়ে। 2025 সালে চীনের সমুদ্র পথে আমদানি করা তেলের 57% এসেছে মধ্যপ্রাচ্য থেকে, যার পরিমাণ দৈনিক 59 লাখ ব্যারেল এমবিডি। এর মধ্যে 14 লাখ ব্যারেল এসেছে ইরান থেকে। জ্বালানির জন্য আমদানির উপর নির্ভরশীল হলেও চীন যে কোনো পরিস্থিতির জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছে। কেপলার এর বিশ্লেষক মুয়ু সু লিখেছেন, গত কয়েক বছরের ধারাবাহিক মজুতের ফলে চীনের কাছে বর্তমানে প্রায় 120 কোটি ব্যারেলের অপরিশোধিত তেল জমা রয়েছে। এই মজুত চীনের সমুদ্রপথে আমদানি করা তেলের প্রায় 115 দিনের চাহিদার সমান। মুয়ুসু বলেন, বিশাল এই মজুত চীনকে একটি বড় সুরক্ষা দেবে। ফলে মধ্যপ্রাচ্যের সরবরাহ বিঘ্নিত হলেও বা তেলের দাম বাড়লেও চীন ও তাদের রিফাইনারিগুলো অনায়াসেই তা সামলে নিতে পারবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় গত রোববার চীন তীব্র বিরোধিতা ও কড়া নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং চলতি সপ্তাহে এক সংবাদ সম্মেলনে বলেন, সবচেয়ে জরুরি কাজ হলো অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করা এবং এই সংঘাতকে ছড়িয়ে পড়া থেকে রক্ষা করা। তিনি আরো জানান, এই সংঘাতে তেহরানে একজন চীনা নাগরিক নিহত হয়েছেন। তবে বিশ্লেষকরা বলছেন, জ্বালানি নিরাপত্তা এবং ওয়াশিংটনের সঙ্গে সংঘাতে জড়ানোর অনিচ্ছার কারণে চীন কেবল শক্ত কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে। ক্যাপিটাল ইকোনমিক্স এর এক প্রতিবেদনে গ্যারথ লেদার ও মার্ক উইলিয়ামস লিখেছেন, চীনের প্রায় অর্ধেক তেল আমদানি হরমুজ প্রণালী দিয়ে হয়। তাই এই অঞ্চলে জ্বালানি প্রবাহ সচল রাখা চীনের প্রধান স্বার্থ। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়াকে যেভাবে সমর্থন দিয়েছিল, ইরানের ক্ষেত্রে তেমনটি হওয়ার সম্ভাবনা কম। এছাড়া যুক্তরাষ্ট্রের উপর কোনো হামলায় সহায়তা করার বিষয়েও চীন অত্যন্ত সতর্ক থাকবে। কেপলারের বিশ্লেষক সু মনে করেন, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বন্ধ থাকলে রাশিয়া এর সুফল ভোগ করতে পারে। সেক্ষেত্রে ভারত ও চীনের জন্য মধ্যপ্রাচ্যই বিকল্প হিসেবে রুশ তেলই হবে সবচেয়ে বড় তাৎক্ষণিক ভরসা।
সৌদি আরবে একটি আত্মঘাতী ড্রোন হামলা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে পাকিস্তানকেও জড়িয়ে দিতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, ২০২৫ সালের সেপ্টেম্বরে সৌদি আরবের সঙ্গে করা প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী পাকিস্তান কি সত্যি যুদ্ধে অংশ নেবে? ওই চুক্তিতে বলা হয়েছিল দুই দেশের যে কোনো একটির উপর হামলাকে উভয়ের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। পাকিস্তানের অবস্থান নিয়ে কিছুটা ধারণা পাওয়া গেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের এক মন্তব্য থেকে। তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে সৌদি আরবে হামলা না করার আহ্বান জানিয়ে বলেছেন, সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটি প্রতিরক্ষা চুক্তি রয়েছে। গত মঙ্গলবার তিনি জানান, ইরান যদি সৌদি আরবে হামলা অব্যাহত রাখে তাহলে ইসলামাবাদ চুক্তির বাধ্যবাধকতার মুখে পড়তে পারে। বেশিরভাগ বিশ্লেষক মনে করেন, পাকিস্তান এই মুহূর্তে সরাসরি ইরান যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা তুলনামূলক কম, বরং দেশটি রাজনৈতিকভাবে সৌদি আরবের কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করার চেষ্টা করতে পারে। তাছাড়া এখন পর্যন্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কেবল সতর্কবার্তা দিয়েছেন, সৌদি আরবের হয়ে যুদ্ধে অংশ নেওয়ার কোনো ঘোষণা দেননি। বিশ্লেষকদের মতে ২০২৫ সালের সেপ্টেম্বরে ইসরায়েল কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালানোর পর উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা দিতে যুক্তরাষ্ট্রের সক্ষমতা নিয়ে সন্দেহ তৈরি হয়। এরপরে রিয়াদ বিকল্প নিরাপত্তা অংশীদার খোঁজার দিকে ঝুঁকতে থাকে। এই চুক্তি নিয়ে আরেকটি বড় বিতর্ক রয়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন, এসএমডিএ চুক্তি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি, এনপিটি এবং জাতিসংঘের পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি টিপিএনডব্লিউ মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। পাকিস্তান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বলেনি যে তারা সৌদি আরবকে পারমাণবিক সুরক্ষা দিচ্ছে, কিন্তু বিভিন্ন বিশ্লেষণ ও মন্তব্যের কারণে প্রশ্ন উঠছে, পাকিস্তান কি প্রথমবারের মতো কোনো পারমাণবিক অস্ত্রবিহীন মিত্র রাষ্ট্রকে পারমাণবিক সুরক্ষার আওতায় এনেছে? পারমাণবিক অস্ত্র বিলোপের পক্ষে কাজ করা আন্তর্জাতিক সংগঠন আইক্যানের এক প্রতিবেদনে লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের বিশ্লেষকদের উদ্ধৃত করে বলা হয়েছে, এই চুক্তি পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের পক্ষ থেকে এনপিটি কাঠামোর বাইরে বর্ধিত প্রতিরোধ নীতির একটি নতুন নজির তৈরি করতে পারে। যদিও এতে সরাসরি পারমাণবিক অস্ত্রের উল্লেখ নেই, গত বছর ১৭ সেপ্টেম্বর সই হওয়া এই চুক্তির লক্ষ্য ছিল দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ শক্তিশালী করা। চুক্তির সময় উভয় দেশ আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছিল। উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি থেকে প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যেই চরম উৎকণ্ঠায় সময় পার করছেন পাকিস্তান। ইরান ও পাকিস্তানের সম্পর্ক দীর্ঘদিন ধরে জটিল। ২০২৪ সালের জানুয়ারিতে সীমান্তবর্তী অঞ্চলে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে ইসলামাবাদ কূটনৈতিক ভারসাম্য রক্ষা করবে নাকি সামরিকভাবে জড়িয়ে পড়বে, সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইরানের তৈরি অত্যাধুনিক ফাত্তাহ-2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বর্তমান বিশ্বের প্রচলিত যেকোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। প্রখ্যাত সাময়িকী মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের এক সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের বর্তমান প্রযুক্তিতে এই ক্ষেপণাস্ত্রকে আটকানো প্রায় অসম্ভব। পহেলা মার্চ থেকে শুরু হওয়া অভিযানের ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে এই মডেলের অন্তত ৩টি ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হেনেছে, যা তেল আবিবের অপরাজয় প্রতিরক্ষা প্রাচীরের দাবিকে বড়সড় প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী ফাত্তাহ-2 ক্ষেপণাস্ত্রটি হাইপারসনিক গ্লাইড ভেহিকেল প্রযুক্তি ব্যবহার করে এতটা বিধ্বংসী ও কার্যকর। এই প্রযুক্তি বিশেষত্ব হলো এটি বায়ুমণ্ডলের উপর স্তরে অত্যন্ত দ্রুত গতিতে উঠতে পারে এবং মাঝ আকাশে প্রয়োজন অনুযায়ী মুহূর্তেই গতিপথ পরিবর্তন বা কৌশলগত ম্যানুভার চালাতে সক্ষম। ফলে প্রচলিত রাডার বা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের পক্ষে এর সঠিক অবস্থান শনাক্ত করা এবং সেটিকে মাঝ আকাশে ধ্বংস করা প্রযুক্তিগতভাবে অসম্ভব হয়ে পড়েছে। ইসরায়েলের শীর্ষস্থানীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাতা প্রতিষ্ঠান রাফায়েলের ভাইস প্রেসিডেন্ট ইউভাল বাসিঙ্কি স্বয়ং এই প্রযুক্তির সীমাবদ্ধতা স্বীকার করেছেন। মিলিটারি ওয়াচের প্রতিবেদনে তার একটি বক্তব্য উদ্ধৃত করা হয়েছে, যেখানে তিনি জানান, বর্তমানের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো মূলত সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য নকশা করা, কিন্তু ফাত্তাহ-2 এর মতো শব্দের গতির 10 গুণ ম্যাক 10 গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র মোকাবিলা করতে হলে ইন্টারসেপ্টর মিসাইলকে শব্দের অন্তত 30 গুণ গতিতে ছুটতে হবে। ইরানের জ্বালানি মন্ত্রী আব্বাস আলিয়াবাদী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় দেশের বিভিন্ন অঞ্চলে পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ক্ষতি হয়েছে। দেশের রাষ্ট্রীয় সম্প্রচারকারী IRIB-তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য নিশ্চিত করেন। মন্ত্রী বলেন, হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতে কাজ চলছে এবং জনগণের কাছে নিরবিচ্ছিন্ন সেবা পৌঁছে দেওয়ার সব ধরনের চেষ্টা করা হচ্ছে। তিনি জনগণকে সতর্ক করে বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পানি ও বিদ্যুৎ ব্যবহারে সংযম অবলম্বন করা উচিত। IRIB-র প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং পানি সরবরাহ লাইনে ক্ষতি হয়েছে। তবে মন্ত্রী কোনো নির্দিষ্ট স্থান বা ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করেননি। ইরান সরকার জানিয়েছে, জরুরি মেরামতের জন্য বিশেষ দলগুলো কাজ করছে। সরকারি কর্মকর্তারা বারবার জোর দিয়ে বলছেন,
জনজীবন স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। চলমান সংঘাতের কারণে ইরানে জ্বালানি ও পানি সরবরাহ ব্যবস্থায় চাপ বাড়ছে। কর্তৃপক্ষ জনগণের অপ্রয়োজনীয় ব্যবহার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সরকারি ঘোষণার দিকে নজর রাখছে। ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীকে আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব। বিষয়টিকে সাধুবাদ জানিয়েছে দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী রেজা এনায়েতি। বার্তা সংস্থা এএফপির সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা সৌদি আরবের কাছ থেকে বারবার যা শুনেছি তার প্রশংসা করি। সৌদি আরব বলেছে তাদের আকাশসীমা, জলসীমা বা ভূখণ্ড ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না। যুদ্ধ শুরু হওয়ার আগে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা প্রশমিত করার কূটনৈতিক প্রচেষ্টায় সমর্থন দিয়েছিল রিয়াদ। তারা বরাবরই বলে এসেছে ইরানের বিরুদ্ধে হামলার জন্য তাদের ভূখণ্ড বা আকাশসীমা কাউকে ব্যবহার করতে দেওয়া হবে না। তবে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরুর পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে। জবাব হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। সৌদি আরবের অবস্থিত মার্কিন দূতাবাস সহ কিছু জ্বালানি সম্পর্কিত স্থাপনাতেও হামলা হয়েছে। ইরান বলেছে তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোতে কেবল লক্ষ্যবস্তু বানিয়েছে। এর বাইরে অন্য কোনো স্থাপনায় তারা হামলা চালাচ্ছে না। একের পর এক হামলার পর গত 1 মার্চ ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছিল সৌদি সরকার। বৈঠকে উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরিজি হামলার ঘটনায় সৌদি আরবের তীব্র অসন্তোষ ও নিন্দা প্রকাশ করেন। রাষ্ট্রীয় সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরুদ্ধে সৌদি আরবের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এল খেরিজি। নির্বিচারে হামলার ঘটনা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বিপন্ন করে উল্লেখ করে এল খেরিজি বলেন, সার্বভৌমত্ব রক্ষায় সৌদি আরব সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এবার দেশের প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ডক্টর খলিলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। শুক্রবার 6 মার্চ সকালে জামাত ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। জুমার নামাজের পর ঢাকায় এই বিক্ষোভে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে দলটি। পোস্টে জানানো হয়েছে, জনগণের রায়কে প্রভাবিত করার অভিযোগে ওই দুই সাবেক উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত ও জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করা হবে। কর্মসূচিটি জুমার নামাজের পর রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত হবে। এতে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। পোস্টে আরো বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জনগণের প্রকৃত রায় পরিবর্তনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ডক্টর খলিলুর রহমানকে দ্রুত গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার দাবি জানিয়েছে দলটি। ঘোষিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের। এর আগে বৃহস্পতিবার দুপুরে বিদ্যমান সার্বিক পরিস্থিতি নিয়ে জামাত ইসলামী আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি তোলেন দলের নায়েবে আমির ও বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর মগবাজারে অবস্থিত জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গতকাল আমরা একটা রাজসাক্ষী পেয়েছি। সেই রাজসাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট রিজওয়ানা। তিনি সাংবাদিকদের সঙ্গে এটা প্রকাশ করেছেন। যারা তার ভাষায় নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারেনি তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদের মূলধারার ও প্রধান শক্তি হিসেবে আসতে দেয়নি। তখনই বোঝা যায় যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা এসেছে। সেটাকে উনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। জামাতের এই নেতা বলেন, কি ধরনের ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীকে মূলধারা বা প্রধান দল হিসেবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন থেকে বঞ্চিত করা হয়েছে সেটি তারা জানতে চান। তিনি আরো বলেন, এই ইঞ্জিনিয়ারিং এর ওনার সঙ্গে আর কারা জড়িত ছিল? পুরো গভর্নমেন্ট ছিল নাকি গভর্নমেন্টের একটি অংশ নির্বাচনকে প্রভাবিত করেছে? তাদের ডিজাইন অনুসারে ডিসি, এসপি, ইউএনও ও ওসি প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে কাঙ্ক্ষিত সংখ্যায় একটি দলকে জেতানোর ব্যবস্থা করা হয়েছিল। এ বিষয়টি জাতির সামনে পরিষ্কার করতে হবে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের আওতায় এনে তিনি যে পরিস্থিতি তৈরি করেছিলেন বলে অভিযোগ উঠেছে সে বিষয়ে পরিষ্কার তথ্য দেশবাসীর সামনে তুলে ধরতে হবে। খলিলুর রহমানের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তাহের বলেন, নির্বাচনের আগে জামাত অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার বিষয়ে অভিযোগ জানিয়েছিল। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকার নিজেদের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মতো উল্লেখ করেছিল এবং নীতিগতভাবে বলা হয়েছিল তাদের কেউ পরবর্তীতে দলীয় সরকারের মন্ত্রিত্ব নেবেন না। কিন্তু নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান পরে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, যা আগের অবস্থানের পরিপন্থী বলে অভিযোগ করেন তিনি। খলিলুর রহমানকে লন্ডন ষড়যন্ত্রের হোতা বলে উল্লেখ করেন
জামায়াতের এই নেতা। তাহের বলেন, সেখান থেকে তিনি সরকারকে মোটিভেট করে এবং ষড়যন্ত্র করে বর্তমানে যারা সরকারে আছেন তাদের সুবিধা দেওয়ার জন্য কাজ করেছেন। সেই কাজের পুরস্কার হিসেবে তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তিনি আরো দাবি করেন, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আগে খলিলুর রহমানের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তাকে সরকার থেকে অপসারণের দাবি জানিয়েছিলেন। এরপরও তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার বিষয় প্রকাশ করেন তিনি। তাহের অভিযোগ করেন, তিনি বিএনপির সঙ্গে গোপন সমঝোতায় গেছেন এবং বিএনপির স্বার্থ রক্ষায় ভূমিকা রেখেছেন বলেই তিনি তাদের আস্থাভাজন হয়ে উঠেছেন। সরকারের কিছু উপদেষ্টা বিএনপিকে নির্বাচনে জেতানোর জন্য ষড়যন্ত্র করেছেন বলে অভিযোগ করেন তাহের। তার দাবি, জামাত একটি সুষ্ঠু নির্বাচন চেয়েছিল, কিন্তু সেই সুযোগ জাতিকে দেয়া হয়নি। তিনি বলেন, যারা সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করেছে তারা মীর জাফর। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিরোধী দলীয় হুইপ রফিকুল ইসলাম খান, ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান, জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আইনজীবী শিশির মনির ও জাহিদুর রহমান। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।